আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত আজকে ইলেকশন কমিশন ভবনে উপস্থিত কমিশনের সঙ্গে আমাদের বৈঠক শেষে আমাদের সম্মানিত জামাত নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা আজকে এই 6 সদস্যের একটা ডেলিগেশন প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের সঙ্গে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ, গ্রহণযোগ্য করবার প্রয়োজনে কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরাসরি মত বিনিময়ের জন্য আমরা এখানে আজকে উপস্থিত হয়েছিলাম। ডেলিগেশনের সদস্যদের নাম আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, আমি রিপিট করছি না। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা চিঠি পেয়েছিলাম 1 মাস আগে যে সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনের নিরপেক্ষতা এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য ওনারা কিছু নীতিমালা, কিছু সুপারিশ, রিকমেন্ডেশন করবেন। সে ব্যাপারে রাজনৈতিক দল হিসেবে আমাদের মতামত ওনারা চেয়েছিলেন। গত 30শে জুন আমরা একটা লিখিত মতামত দিয়েছিলাম, সেখানে 7টি প্রস্তাব, পরামর্শ আমাদের সেখানে ছিল। আজকে প্রায় 1 মাস পর, আজকে 29শে জুলাই, আমরা সরাসরি এসেছি আরও 2টো নতুন প্রস্তাব নিয়ে। স্পেশালি একটা চিঠি আমরা চিফ ইলেকশন কমিশনারকে দিয়েছি, তার সঙ্গে আগের দিনের 7টি প্রস্তাব যুক্ত করে এই 9টি প্রস্তাবের উপরই আমাদের আজকে মোটামুটি আলোচনা হয়েছে। আগের দিনে আমরা যে চিঠি দিয়েছিলাম, গণমাধ্যম কর্মীরা সে চিঠি ইলেকশন অফিস থেকে পেয়েছেন, সেটা নিয়ে আপনারা অনেকেই নিউজ করেছেন, আমাদের সঙ্গে অনেকে টেলিফোনে সেসব বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা চেয়েছেন। আজকে প্রধানত 4টি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনায় নিয়ে এসেছি। তার মধ্যে প্রধান এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো, একেবারে অতি সম্প্রতি 2-1 দিনে সরকারের একজন রাজনৈতিকভাবে পরিচিত পলিটিক্যাল ফিগারকে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব, অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে জনাব শামসুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এটার তীব্র নিন্দা করেছি, তার নিয়োগ বাতিল করার দাবি জানিয়েছি গতকাল দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে। আজকের চিঠিতে যে 2টি গুরুত্বপূর্ণ বিষয়, তার এটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বলেছি বাংলাদেশের সংবিধান অনুযায়ী এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি। এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তির নিয়োগ যে কোনো নির্বাচনকে নিরপেক্ষ করার ব্যাপারে অন্তরা এবং বাধা। এবং জনাব শামসুল আলম সাহেব বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতা, আমাদের রাজনৈতিক সহকর্মী এবং সিনিয়র নেতা জনাব নজরুল ইসলাম খানের নেতৃত্বে গঠিত বিএনপির নির্বাচনী আসন পুনর্বিন্যাস একটা কমিটি আছে, সেই কমিটির সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এবং আজকের আলোচনায় যখন আমরা এই অভিযোগটা করেছি, বাইদি ভাই কথার মাধ্যমে আমরা এটা জেনেছি যে সেই কমিটির দায়িত্ব পালনের প্রয়োজনেই তিনি এই ইলেকশন কমিশন অফিসেও একবার এসেছেন। তো আমাদের আজকের আলোচনার প্রথম এবং প্রধান উদ্বেগের বিষয় যেটা ওনাদেরকে জানিয়েছি যে এই রাজনৈতিক নিয়োগকে বাতিল করতে হবে। তা না হলে আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি যে স্থানীয় সরকার নির্বাচন আসন্ন হয়, ক্ষমতাসীন দলের একটা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী জায়গায় যিনি রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন, এরকম একজন ব্যক্তিকে ইলেকশন কমিশনের মতো একটা সাংবিধানিক বডিতে অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়ার মধ্যে আজ্ঞাবহ থেকে তিনি যেন সরকারি দলের লোকদেরকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে পারেন, সেই ফাংশনটা উনি যেন এখানে বসে করতে পারেন, সেই তৎপরতার জন্যই তাকে এখানে স্পেশালি অ্যাসাইন করে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। ওনাদেরকে আমরা এটা বলেছি। ওনারা প্রথমত এটা বলতে চেয়েছেন যে ওনার এই রাজনৈতিক পরিচয়টা আমরা আগে বুঝতে পারিনি, মিডিয়াতে এসে ইদানিং আমরা বুঝতে পারছি। সেকেন্ড হচ্ছে, নিয়োগটা তো সরকার চুক্তিভিত্তিক দিয়েছে 1 বছরের জন্য। তো আমরা সাংবিধানিক প্রশ্ন তুলেছি, অবসরপ্রাপ্ত কোনো লোককে চুক্তিভিত্তিক নিয়োগ অন্য জায়গায় দেওয়া যায়, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু
নির্বাচন যেখানে রিলেটেড এবং যে নির্বাচন নিরপেক্ষ করার জন্য এটা একটা সাংবিধানিক বিরাট প্রতিষ্ঠান, এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তি যিনি একেবারে সদ্য বিগত যে জাতীয় নির্বাচনে একটা দলের পক্ষে দায়িত্ব পালন করেছেন, তার ইলেকশনে কমিশনে আসাটা আগামী নির্বাচন একেবারে দিব্যি নিরপেক্ষ হবে না, একদিকে নিয়ে যাবে, এই উদ্দেশ্যে তারা এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আপনারা এটাকে আপত্তি করেন, বাতিল করার দায়িত্ব তো সরকারের। ওনারা কথা দিয়েছেন যে আমরা এগুলো ইলেকশন, আমরা এটা প্রশ্ন করেছি যে আপনারা যখন দেখলেন এরকম একজন ব্যক্তিকে, তো আপনারা অক্ষমতা ব্যক্ত করতে পারতেন, আপনারা জয়েন করতে দিতেন না, সরকারের কাছে আপনারা আপত্তি জানাতে পারতেন। তো কথার ভিতর দিয়ে তো ওনারা ওনাদের অসহায়তার কথা, অক্ষমতার কথা, অপারগতার কথাই আলটিমেটলি ওনাদের কথা থেকে ফুটে উঠেছে। সেকেন্ড বলেছি, আমরা অতি সম্প্রতি নির্বাচন কমিশন আগামী স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে কিছু রিকমেন্ডেশন তারা তৈরি করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক যারা স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা সরকারি বেতনের একটা অংশ পান, সেই শিক্ষকরা নির্বাচনে অযোগ্য হবেন, এভাবে তারা একটা রিকমেন্ডেশন এখানে তৈরি করেছেন। আমরা মিডিয়ার মাধ্যমে বুঝতে পেরেছিলাম যে সরকারের কাছে তারা পাঠিয়েছে এবং মিনিস্ট্রিতে এটা বিচার বিবেচনার জন্য অপেক্ষায় আছে। আজকে ওনারা এটা স্বীকার করলেন যে হ্যাঁ, আমরা এটা এই রিকমেন্ডেশনে আমরা একমত হয়েছি, সেটা এখনও আমরা সরকারের কাছে পাঠাইনি, এই কথাটা ওনারা আজকে বললেন। তো ওনারা মুখের পরে চিফ ইলেকশন কমিশনারের উপস্থিতিতে কথা বললে তো এটাই আমরা বিশ্বাস করলাম। রিয়েল জিনিসটা গণমাধ্যম কর্মীদের কাছে কি তথ্য আছে, দ্যাট ইজ আপ টু ইউ। তো যাই হোক, সেটা ওনারা পাঠান আর না পাঠান, এই রিকমেন্ডেশন যে ওরা নিয়েছেন এবং ওনারা অ্যাপ্রুভ করেছেন, এটা সত্য। আমরা এটারও তীব্র আপত্তি জানিয়েছি এবং আমরা এখানে সাংবিধানিক অনেক প্রশ্ন তুলেছি। এখানে নাগরিকদের যে অধিকারের প্রশ্ন, আর্টিকেল 27, 26 বিভিন্ন ধারায় তার যে সমস্ত অধিকারের প্রশ্ন তোলা হয়েছে, সেখানে তার রাজনীতি করার ক্ষমতা, নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনের সুদীর্ঘ ইতিহাসে স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নির্বাচনে অংশ নিয়ে থাকেন। দিস ইজ ফার্স্ট টাইম। এমন কি হলো, এবং উইদাউট এনি ডিসকাশন উইথ দ্য স্টেক হোল্ডার। আমরা তো আশা করেছিলাম যে নির্বাচনে কোনো পলিসি নীতি নির্ধারণ করতে গেলে সাধারণত সেটা ন্যাশনাল ইলেকশন হোক, লোকাল গভর্নমেন্ট ইলেকশন হোক, সাধারণত পলিটিক্যাল পার্টি বা স্টেক হোল্ডার ওনারা মত বিনিময় করেন, কোনো রকম আলোচনা ছাড়াই ওনারা একটা রিকমেন্ডেশন করে সরকারকে ওনারা দিয়ে দেবেন, এসব প্রশ্ন তুলেছি। তো এই প্রথমবারের মতো ওনারা এটা অ্যাপ্রুভ করেছেন এবং এটা ওনারা যুক্তি দিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা দায়িত্ব পালনে লেখাপড়ার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তারা পলিটিসাইজ হয়, নানান রকম যুক্তি তারা দিয়েছেন। আমরা বলেছি দেশের নাগরিক সবাই আমরা ভোটার, সংবিধানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের লোকদের চাকরি তো নিষিদ্ধ, রাজনীতি করা তো নিষিদ্ধ নেই। এবং জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করেননি, তারা তো ইলেকশন করছেন। প্রশ্ন করলাম যে সেটা কি আপনারা করেছেন? বল না, আমরা শুধু লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য এই নীতিমালাটা অ্যাপ্রুভ করেছি। তাহলে কি হলো? একটা দ্বৈততা, দ্বিচারিতা, বৈষম্য হলো না? একটা ইলেকশন করতে পারবে আর একটা পারবে না। তো এই যে একটা বৈষম্য সংবিধানে নাগরিক অধিকারের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে প্রত্যেক সিটিজেনের যে সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হয়েছে, এটা তার খেলাফ। আপনারা এটা রিভিউ করেন, আপনারা নির্বাচন কমিশনের মিটিংয়ে এটা পুনরায় বিবেচনা করে এটাকে আপনারা বাতিল করেন, সরকারের কাছে আপনারা এটা বলতে পারেন। এই সব বিষয়গুলো তুলেছি। তো একটা হলো শামসুল আলম সাহেবের নিয়োগ বাতিল, দুই হলো এমপিওভুক্ত নির্বাচনের জন্য শিক্ষকদেরকে অযোগ্যতা ঘোষণা করার যে বিধান করা হচ্ছে, এটাকে বাতিল করে যা পূর্বের বিধান ছিল সেটাকে বহাল করতে হবে। হ্যাঁ, আর ওনারা বলছেন যে আমরা এটা ইসির মিটিংয়ে আপনাদের এই চিঠি নিয়ে আমরা আলোচনা করব, নিজেদের মধ্যে আমরা রিভিউ রিথিঙ্ক কী করা যায় এটা বিবেচনা করবেন বলে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আর আগের দিনের দেওয়া 30শে জুনের চিঠির দুইটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আমরা কথা তুলেছি। সেটা হচ্ছে যে নিষিদ্ধ রাজনৈতিক তৎপরতা যাদের নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের, তো আগের লিখিত সুপারিশ এটা ছিল যে সেই দলের পদ পদবীধারী যারা কোনো জেলা, উপজেলা, ইউনিয়ন কোনো পোস্ট হোল্ড করছেন, তো যে দলের
রাজনীতি করাটা সন্ত্রাস বিরোধী আইন দ্বারা সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে। তো রাজনীতি তো মানুষই করে, রাজনীতি আর অন্যরা কেউ এসে করে না। তো যে ব্যক্তি রাজনৈতিক দলের কোনো পোর্টফোলিও, কোনো পোস্ট হোল্ড করবেন, তিনি যদি কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে থাকা অবস্থায় কোনো নির্বাচনে অংশ নেন, দ্যাট ইজ অন কাইন্ড অফ ইলেকশন পলিটিক্স, দ্যাট ইজ অন কাইন্ড অফ পলিটিক্স। তো কথা হচ্ছে, রাজনীতির নিষিদ্ধ থাকলে ব্যক্তি যেহেতু রাজনীতি করে, ব্যক্তির নির্বাচন করাটাও একটা রাজনীতি। ফলে পদ পদবীধারী নিষিদ্ধ দলের কোনো ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণকেও অযোগ্য এবং নিষিদ্ধ করতে হবে। তার অর্থাৎ আরেকটা পয়েন্ট বলেছি যে এই সরকার, বর্তমান সরকার ক্ষমতায় এসে তারা সিটি কর্পোরেশন, তারপরে জেলা পরিষদ, বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ, গুরুত্বপূর্ণ বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থায় তারা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। এদের উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে তিনি এখানে নিয়োগ দিয়েছেন যে তিনি ওখানে দায়িত্ব পালন করবেন, সামনে যখন স্থানীয় সরকার নির্বাচন আসবেন তিনি এই নির্বাচন পর্যন্ত সিটি কর্পোরেশনের, জেলা পরিষদের বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের সুযোগকে, ক্যাপাসিটিকে, সামর্থ্যকে কাজে লাগিয়ে পাবলিককে সার্ভ করবেন। ঠিকাদারি, ব্যবসা বাণিজ্য, কন্ট্রাক্টারি, নানান চ্যারিটি ওয়ার্ক করে তিনি জনপ্রিয়তা নেবেন এবং নির্বাচনে তিনি আবার প্রার্থী হবেন। আমরা এটা আপত্তি করেছি যে তাদেরকে নির্বাচনে অযোগ্য করতে হবে। কারণ এরকম স্থানীয় সরকারের পদে থেকে 2-5-10 মাস সার্ভ করে সাথে সাথে ইলেকশনে ক্যান্ডিডেট হওয়া মানেই হচ্ছে যে এই নির্বাচনকে নিরপেক্ষ হতে দেওয়া হলো না, দলীয়করণের জন্য তাকে এখানে নিয়োগটা দেওয়া হয়েছিল এবং নির্বাচন একেবারে দিব্যি এটা একটা দলীয় নির্বাচন হবে, পক্ষপাতিত্ব হবে, এটা নিরপেক্ষ হবে না, স্বচ্ছ হবে না। আমরা এই সমস্ত পদে যাদেরকে রাজনৈতিকভাবে নিয়োগ করা হয়েছে তাদেরকেও নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছি। এবং মন্ত্রীদের ওখানে আমরা লিখিত দিয়েছি, এমপি মন্ত্রীরা নির্বাচনী এই সমস্ত তৎপরতায় অংশ নিতে পারবে না, সেটা একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। যেহেতু এবারের স্থানীয় সরকার নির্বাচনটা অরাজনৈতিক হবে, দলীয় প্রতীক হবে না বলা হচ্ছে, তো তাহলে যারা পার্লামেন্টে আছেন, যারা মিনিস্ট্রিতে আছেন, তারা যদি কোনো প্রার্থীর পক্ষে গিয়ে মিটিং করেন, বক্তব্য দেন, সেটা একটা রাজনৈতিক তৎপরতা হিসেবে বিবেচ্য হবে। এগুলোর ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা জারি করা এবং রাজনৈতিক পদে অধিষ্ঠিত বা নিয়োগ পাওয়া ব্যক্তিরা যেন নির্বাচনে অংশ নিতে না পারেন তাদেরকে অযোগ্য ঘোষণা করতে আমরা বলেছি। তারপরে আমরা আরও দৃষ্টি আকর্ষণ করেছি ওনাদেরকে যে ইলেকশনের কমিশনের দায়িত্বই হলো নির্বাচনের তারিখ ঘোষণা করা কবে হবে। তো দেখা যাচ্ছে যে আপনারা কিছু বলেন না, সরকারের মন্ত্রীরা বলেন, কেউ বলেন এবছরের শেষে হবে, কেউ বলেন সেপ্টেম্বরে, কেউ বলে ফেব্রুয়ারিতে, জানুয়ারিতে। হোয়াট ইজ ইট? তো ওনারা এটা আমাদের এই অবজেকশনটাকে মেনে নিলেন, বলে আমরা কি করব বললে আপনারা মানবেন না, আপনারা ওনাদের দৃষ্টি আকর্ষণ করবেন। ইট ইজ নট ইউর ডিউটি, এটা ইলেকশন কমিশনের দায়িত্ব। তো এটা একটা ভুলের মধ্যে ওনারা আছেন। সরকার নির্বাচনের রাজনৈতিক পরিবেশ থাকলে পলিটিক্যাল পার্টি, গভর্নমেন্ট নির্বাচন হবে কি হবে না এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের প্রশ্ন, কিন্তু কখন হবে তফসিলটা, শিডিউলগুলো, তারিখগুলো, এটা ঘোষণার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। আমাদের ক্ষমতাসীন দলের মন্ত্রী মিনিস্টাররা এক এক সময় তারিখও ঘোষণা করে দিচ্ছেন, তাও আবার একরকম বলেন না, কেউ জানুয়ারি বলেন, ফেব্রুয়ারি বলেন, কেউ সেপ্টেম্বর অক্টোবর বলেন, এই জাতীয়। সেজন্য এই সব সাংবিধানিক একটা বড় প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন। আমরা বলেছি যে আপনাদের বাংলাদেশের সংবিধান কিন্তু ইলেকশন কমিশনকে বিরাট পাওয়ার দিয়েছে, অনেক ক্ষমতা দিয়েছে, সেটা আপনারা এক্সারসাইজ করছেন না। লোকেদের মধ্যে বদনাম হচ্ছে যে ওনারা কী করছেন। এবং আজকে এই প্রসঙ্গক্রমে আমাদের ডেলিগেশনের পক্ষ থেকে এই প্রশ্ন তোলা হয়েছে যে কোর্টের চট্টগ্রামের ওই যে ফটিকছড়ির সরোয়ার আলম, তার ব্যাপারে, স্যার আলমগীর, তার ব্যাপারে কোর্ট রায় দিল, মানে সকালে রায় হয়ে পড়লো, জাজমেন্টে অর্ডার হয়ে পারলো না, 2-4 ঘন্টার মধ্যে এখান থেকে গেজেট জারি হয়ে শপথ হয়ে গেল, অর্ডার সিগনেচার হয়নি জাস্টিসের। এখান থেকে এত দ্রুত কী করে হলো? তাহলে পলিটিক্যালি আপনারা ইনস্ট্রাক্টেড ছিলেন, প্রেশারের মুখে আপনারা 2-4 ঘন্টার মধ্যে স্বাক্ষর করা আদেশ আসার পর্যন্ত অপেক্ষা করেননি, আপনারা একটা গেজেট জারি করে দিয়ে শপথের ব্যবস্থা করে দিলেন, পলিটিক্যাল প্রেশারে ছিলেন। তো ওনাদের কথাবার্তায় তো আর ওই ভাষায় তো আর স্বীকার করবেন না, বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় যে তারা আন্ডার প্রেশারে এটা করতে বাধ্য হয়েছে। তো জাস্ট এই সমস্ত বিষয়গুলো, হ্যাঁ, এগুলো খুবই অস্বাভাবিক। নির্বাচন কমিশন যে স্বাধীন, সাংবিধানিক, একটা বিরাট ক্ষমতাসীন একটা সাংবিধানিক সংস্থা, বিরাট ক্ষমতা সম্পন্ন এবং দেশের নিরপেক্ষ নির্বাচনের একটা বিরাট ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে,
তারা এ ব্যাপারে যে দায়িত্ব পালন করতে পারছেন না, আমরা বিনয়ের সাথে সে ব্যাপারে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি যে আপনারা এ ব্যাপারে এখনও সজাগ সতর্ক হন, চোখ কান খুলে দায়িত্ব পালন করেন। সরকার আর ইলেকশন কমিশনের মধ্যে পৃথক সত্তা আছে, পৃথক রাজনৈতিক সাংবিধানিক ক্ষমতা এবং অধিকার আছে, সেটা আপনারা এক্সারসাইজ করেন। এইসব বিষয়গুলো মোটামুটি আমরা আজকে আলোচনা করেছি। আপনাদের সকলকে আপনাদের ধন্যবাদ। আর যেগুলো পেপারস দিয়েছি সেগুলোর কপি এখানে আছে, আপনারা ওগুলো কপি নিতে পারবেন। না, এটা কোনো আলোচনার বিষয়বস্তু ছিল না, এর কোনো আলোচনা হয়নি। আমরা বহিষ্কার করেছি। পদত্যাগের বিষয় তো সে ব্যক্তির, ইলেকশন কমিশন স্পিকার এবং সেই ব্যক্তি, এগুলো তাদের, এটা দলের বিষয় না। যেহেতু তিনি দল থেকে বহিষ্কৃত, তা বহিষ্কৃতের অর্থ হলো তিনি আমাদের দলে নাই, তাকে তো আর আমরা আর কোনো ইনস্ট্রাকশন দিতে পারি না। কিন্তু আপনাদের পক্ষ থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল কিনা, কিংবা আপনারা চান কিনা? না, আমাদের পদত্যাগের চেয়ে বহিষ্কারই আমাদের বড় সিদ্ধান্ত। আমাদের দলের সংবিধানের আর্টিকেল 62 অনুযায়ী একটা ব্যক্তির কোনো অপরাধ তদন্তে প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হচ্ছে দল থেকে বহিষ্কার, এবং সেটা আমরা মিডিয়া করেছি, পাবলিক করেছি। এর উপরে আর কিছু বলার থাকবে না। এটা সাংবিধানিক প্রশ্ন, ইসি অ্যান্ড স্পিকার উইল ডিসাইড। এই ব্যাপারটা আমার নয়, এটা আমাদের সাংবিধানিক স্পিকার এবং নির্বাচন কমিশনের বিষয়। দে উইল ডিসাইড, এটা তাদের উপরে আমরা ছেড়ে দিয়েছি। এখানে আমাদের ওনারা এটা নিজেদের মধ্যে আলোচনা করবেন। ওনারা ধৈর্য সহকারে শুনেছেন এবং গুরুত্ব দিয়েছেন বলে বোঝা গেল। দেখা যাক, আল্লাহ ভরসা। তো না, এই বিষয় নিয়ে ইলেকশন কমিশনের কোনো কথা হয়নি। শিশির ভাই কি আছেন না চলে গেছেন? না, ওইটা আমাদের লয়ার সাথে আমরা কথা না বলে এক্ষুনি এ ব্যাপারে আমরা কিছু কথা বলতে পারছি না। তো আজকে যেহেতু এই কোনো বিশেষ স্পেসিফিক আসনটা আমাদের আলোচনার সাবজেক্ট ম্যাটার ছিল না, তো আপনাদের স্থানীয় সরকারটাই আমাদের আজকের ইলেকশন কমিশনের ডেপুটেশনের ডেলিগেশনের উদ্দেশ্য ছিল। সে ব্যাপারে আপনাদেরকে আমরা ব্রিফ করেছি। আপনাদের সকলকে ধন্যবাদ। নির্বাচনের সময়সীমা নিয়ে বলেছেন কিনা? না, এই ব্যাপারে কিংবা সিটি কর্পোরেশন কোর্টে আগে পরে না, এই নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। আপনাদের পাই না ইসিতে একটু এই ফাঁকে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে চট্টগ্রাম যশোর 4 আসনেও দেখেছেন যে গতকালকেও একটা ঝামেলা পরশুদিন হয়েছে, আবার সাতক্ষীরা 4 সংসদ সদস্য। এতে করে আপনারা একটু সমালোচনাকে পড়ছেন কিনা বা চাপে আছেন কিনা, জামাত ইসলাম চাপে আছে কিনা? ভাই শোনো, কোনো চাপ নাই। একটা কথা হচ্ছে যে যন্ত্র তো একটা সবার হাতে আছে, এক লাইন লিখে চাপ দিলেই তো চলে যায় দুনিয়ায়। এটা এখন পত্রপত্রিকার তো একটা এডিটোরিয়াল পলিসি থাকে, কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়ার কোনো এডিটোরিয়াল পলিসি নাই। আমার মনে যা আসলো লিখে দিলাম, রং আর রাইট ভিন্ন ব্যাপার। এখন যশোর 4-এর আমাদের মাননীয় সদস্য অত্যন্ত সহজ সরল ভালো মানুষ, তার একটা মেয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ। আমি নিজে ব্যক্তিগতভাবে জানি, অন্তত 15-20 বছর ধরে আমি যশোর যাতায়াত করি, আমার বাড়ি খুলনায়। উনি এই মেয়েটার জন্য, উনি এবং ওনার ওয়াইফ একজন কলেজের টিচার, উনি নিজেও কলেজ অধ্যাপনা করেছেন। এই মেয়েটা অসুস্থ, ভারত বাংলাদেশ বিভিন্ন ট্রিটমেন্ট, সাইকোলজি, সাইকিয়াট্রিক, ফিজিক্যাল, নানান, তার প্যাঙ্ক্রিয়াস ড্যামেজ হয়ে গেছে, নানান রকম অসুস্থতা, আইসিইউতে থাকে। মেন্টালি সে অনেক সময় আপসেট হয়ে যায়, ব্যালেন্স থাকে না। তো তার বাড়ির পাশের কিছু আসা যাওয়ার পথে হয়তো কথাবার্তায় কিছু অনাকাঙ্ক্ষিত 2-1টা ছোটোখাটো ঘটনা ঘটতে পারে, কিন্তু সেটাকে স্থানীয়ভাবে সরকারি দলের লোকেরা এবং বিরোধী দলের লোকেরা একেবারে সংগঠিত হয়ে একজন মাননীয় সংসদ সদস্যের বাড়িতে হামলা করা, ওই মেয়েটার গায়ে হাত তুলেছে, মাননীয় সংসদ সদস্যের স্ত্রীর গায়ে হাত তুলেছে। দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। এটা কোনো গণতন্ত্র না, এটা কোনো দলীয় ভদ্রতা শিষ্টাচার হতে পারে না, সভ্য হতে পারে না এটা। এই জন্য আমাদের মিডিয়ার বন্ধুদেরকে বলবো, আমরা আপনাদের আন্তরিক সহযোগিতা চাই। একটা জিনিসের রং আর রাইট, রিয়েল জিনিসটা তার বাস্তবতা দেখে শুনে আপনারা লিখবেন। নজরুল ইসলাম গাজী তার ব্যাপারে নিউজ করেছেন আপনারা, সত্য নিউজ যেগুলো এসেছে আমরা তো তার ব্যাপারে কোনো আপত্তি করিনি, বাড়াবাড়িকে আমরা আপত্তি করি। কিন্তু আমাদের গোলাম রসুল সাহেব যশোর 4-এর সংসদের ব্যাপারে অনেকেই ইচ্ছাকৃতভাবে পলিটিক্যালি ব্যাড ইন্টেনশনে তার ইমেজকে, জামাতের ইমেজকে ড্যামেজ করার জন্য চেষ্টা করা হয়েছে। আমরা আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাই এবং মিডিয়াকে আমরা সত্যের পক্ষে থাকার জন্য আহ্বান জানাই।